সময়টা সন্ধ্যার একটু পরের, এখনো বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। বৃষ্টির ঠান্ডা হাওয়া এসে শীতল করে দিচ্ছে জঙ্কুকের কক্ষ। জঙ্কুকের রুমে সকালে আনাগোনা চলছে। জঙ্কু সোফায় বসে আছে, পরপর হাঁচি দিচ্ছে। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে একেবারে লাল করে ফেলেছে। তার সামনে বসে আছে তার শুভাকাঙ্ক্ষীরা, তার বিপরীত সোফায় বসে আছে জিসো। বাবা, কেমন লাগছে তোর? ডাক্তার ডাকবো? জঙ্কুক টিস্যু দিয়ে নাক মুছে ফেলে। কোনো দরকার নেই মা, এখন জ্বর আসেনি। আসেনি কিন্তু আসতে কতক্ষণ? যেভাবে হাঁচি দিচ্ছিস তারপরে তো জ্বর আসবে বলে মনে হচ্ছে। তুমি এত চিন্তা করো না বড় আম্মু, কিছু খাইয়ে একটা প্যারাসিটামল খাইয়ে দেবো। কাল যদি জ্বর না ঠিক হয় তাহলে ডাক্তার ডাকবো। সবাই যাও, আমি একটু রেস্ট নেব, ভালো লাগছে না আমার। তা কি করে হয় বাবা? একটু তো কিছু খেতে হবে, ওষুধ তো খেতে হবে, তারপর তো স্বস্তি পেতাম। জঙ্কুক হার মেনে নিল। তার মা কেমন সে জানে, সবসময় সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করেন ভদ্র মহিলা, যেটা ওনার জন্য খুব খারাপ। হার দুর্বল মানুষটার স্ট্রেস নেওয়া উচিত নয়। মা যেন একটু হলেও চিন্তামুক্ত হয়, তার জন্য বলে, ঠিক আছে আমি ওষুধ খেয়ে নিচ্ছি, তুমি এখন যাও, গিয়ে ঘুমাও। তোকে না খাই আমি যাবো না, তুই কি খাবি বল? আচ্ছা, আপনার জন্য বরং একটু স্যুপ বানিয়ে নিয়ে আসি। এখন হয়তো অন্য কিছু খেতে মন চাইবে না। জঙ্কুক বলে, তে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল রুম থেকে। জঙ্কুক গায়ে চাদরটা ভালো করে টেনে বসে আছে সোফায়। শরীর গরম হচ্ছে, কিন্তু তীব্র শীত অনুভব হচ্ছে। চাঁদেরও কুলাচ্ছে না। তবু কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না, কারণ যিশু চিন্তিত হবেন। কিছুক্ষণের মধ্যেই এক বাটি স্যুপ বানিয়ে নিয়ে চলে আসে তে। বাটিটা যিশুর হাতে দেয়। তুই যখন বানিয়ে এনেছিস তাহলে তুই খাইয়ে দে ওকে। তে নাকচ করতে চাইলো, যিশু আরো জোর করলো। তে খাইয়ে দিচ্ছে না দেখে সানা ফায়দা উঠাতে চাইলো। আচ্ছা আমাকে দাও, আমি খাইয়ে দিই ওকে। তে রাগ হলো ভীষণ, কেমন নির্লজ্জ মেয়ে মানুষ। জঙ্কুকের বউ আছে তার সামনে, তবু সে খাইয়ে দিতে চায়। তে চোখ মুখ কুচকে বলে, সমস্যা নেই, আমি দিচ্ছি। এদিকে আরো বেশি রাগ হচ্ছে জঙ্কুকের। সে কি ছোট বাচ্চা নাকি তাকে খাইয়ে দেওয়ার জন্য ও কাড়াকাড়ি করছে। কষে দুটো ধমক দিতে যাবে, এমন সময়তে চামচ আর বাটি নিয়ে তার সামনে এসে হাজির হয়। নিন, মুখ খুলুন। জঙ্কুক বলে, আমি পারবো খেতে, আমার। খপ করে চামচ ভর্তি স্যুপ ঢুকিয়ে ধুল তার মুখে। কিছু বলতে পারলো না সে, শুধু ফেল ফেল করে তাকিয়ে রইল তের দিকে। তে আরেক চামচ উঠিয়ে ফু দিচ্ছে তাতে। আবারও জঙ্গকের মুখের সামনে ধরে। এবার সে নিজে থেকেই খেয়ে নেয়। যিশু সানাকে বুঝিয়ে সুজিয়ে আস্তে আস্তে চলে গেলেন রুম থেকে। যাওয়ার আগে বলে গেলেন, তে, ওকে ওষুধ খাইয়ে দিস মা, আমরা নিচে যাচ্ছি। জঙ্কুক বাবা, একটু ওষুধটা খেয়ে নিস তো। মা তুমি সাবধানে যাও, আমি ওষুধ খেয়ে নেবো, চিন্তা করো না। যিশু চলে গেল। জঙ্কুক হাঁফ ছেড়ে বাঁচল। শরীরে রীতিমতো কাঁপুনি উঠছে, কিন্তু মায়ের সামনে কিছুই প্রকাশ করেনি। গায়ের চাদরটা আরো ভালো করে জড়িয়ে নিয়ে বলে, আর খাবো না। কেন? আর একটু খেলেই হয়ে যাবে, এইটুকু তো আছে, খেয়ে নিন। খাবো না বলছি তো, ভালো লাগছে না, ওষুধটা দে। তে সুপের বাটিটা রেখে দিল। হাত বাড়িয়ে কপালে ছুঁয়ে দিতে চাইলে জঙ্কুক পিছনে হেলে যায়। আপনাকে খেয়ে ফেলছি না আমি, শুধু চেক করতে যাচ্ছি যে জ্বর এসছে কিনা। তারপর নিচ থেকে আর একটু এগিয়ে গিয়ে কপাল ছুঁয়ে দিল তার হাতের উল্টো পিঠে। কপালটা এখনো গরম হয়ে আছে জঙ্কুকের, তার মানে জ্বর আসতে চলেছে। চোখ দুটো লাল হয়ে আছে। তে কপাল ছুঁয়ে বিচলিত হয়ে বলে, এ কি, আপনার তো গায়ে এখনো অনেক জ্বর। দাঁড়ান, আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন। তে ওষুধ নিয়ে এসে খাইয়ে দিল তাকে। নিজের ব্যথাযুক্ত পা নিয়ে তাকে খাটে শুইয়ে দিল। তার শরীরে কাঁপুনি উঠছে। তে ভালো করে দুটো কম্বল দিয়ে তাকে ঢেকে দিল। জঙ্কুক চোখ বন্ধ করে আছে, খুলে রাখা তার জন্য সম্ভব হচ্ছে না। তে কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত জঙ্কুকের দিকে। চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে বলল, জঙ্কুক, আমার জন্য আপনাকে কষ্ট করতে হচ্ছে, চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনি। আমি যতই বলে আপনাকে কষ্ট দেব, আমাকে দিয়ে মনে আর হচ্ছে না। আপনাকে কষ্টতে দেখলে আমার নিজেরই কষ্ট হয়। নিজে কি করে কষ্ট দিই বলুন তো আপনাকে? আমি তো আপনার মতো নিষ্ঠুর নই। আর কিছু বলল না। তে বেরিয়ে গেল রুম থেকে। নিচে গিয়ে বড় আম্মুকে ওষুধ খাইয়ে দিয়ে আসবে। নিচ থেকে উপরে আসতে তের প্রায় 10টা বেজে গেল। উপরে রুমে এসে দেখি সে যেভাবে শুয়েছিল সেভাবে আর শুয়ে নেই, নড়াচড়া করছে। বালিশটা মাথা থেকে সরে গেছে, ঘাটটা বেঁকে আছে। তে শ্বাস ছেড়ে হাঁটু ফেলে বিছানার উপরে বসলো। জঙ্কুকের মাথাটা আলগোছে হাতে তুলে নিল। বালিশটা ঠিক করে আবারও মাথাটা বালিশে নামিয়ে দিল। তে
জঙ্কুকের উপর ঝুঁকে তাকে ঠিক করছিল, হঠাৎ জঙ্কুক দু হাতে তাকে টেনে ধরে। তে সোজা গিয়ে পড়ে জঙ্কুকের বুকের উপর। মেয়েটা হতভম্বের মতো তাকালো জঙ্কুকের দিকে। জঙ্কুক এখনো ঘুমে বিভোর, তার হাত দুটো তের পিঠে। জঙ্কুক হয়তো একটু গরম জায়গা খুঁজছে, তে উঠবে কি তাকে আরো শক্ত করে চেপে ধরলো নিজের সাথে। তারপর কিছু বুঝে ওঠার আগেই তে কে কোল বালিশের মতো শুইয়ে দিল তার পাশে, দু হাতে জড়িয়ে ধরে মুখ গজে তের ঘাড়ে। ঘটনাটি এত তাড়াতাড়ি হলো যে তের বুঝতে একটু বেগ পেতে হলো, বুঝিও বা সে কি করতে পারবে। জঙ্কুকের এমন শক্ত থাবার হাত থেকে বাঁচা অসম্ভব তার জন্য। দু হাতে একদম আষ্টে পিষ্টে ধরে রেখেছে তেকে। তের গলায় জঙ্কুকের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। এরকম আকস্মিক ঘটনায় তে অস্বস্তিতে পড়ে যাচ্ছে, থরথরিয়ে ঘামছে মেয়েটা, শরীর ভারী হয়ে আসছে, শরীরের প্রতিটা রন্ধে শিহরণ বয়ে যাচ্ছে, বুকের উচ্চাটন বেড়ে গেছে অনেক গুণ। শুধু ফেলফেল করে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে, দু হাত ছড়ানো দুই পাশে। জঙ্কুকে জড়িয়ে ধরেনি সে, যার কারণে জঙ্কুক বারবার নড়ে চড়ে উঠছে। পুরুষালী দু হাত ঢুকিয়ে দিয়েছে তের পিঠে নিচ দিয়ে, নিজের শরীর ছেড়ে দিয়েছে তের উপর। জঙ্কুকের এত বড় শরীরের কাছে থেকে কিছুই মনে হচ্ছে না, তার উপর জঙ্কুকের শরীর আগুনের মতো গরম হয়ে আছে। এতে আরো বেশি ঘাম ছুটে যাচ্ছে। তে শুকিয়ে যাওয়া গলাটা ঢোক গিলে ভিজিয়ে নেয়। কি করবে বুঝতে পারছে না, ডাকবে কি জঙ্কুককে। মনে মনে 7-5 করে ডেকে ওঠে, জঙ্কুক, জঙ্কুক শুনছেন? আপনার কি খুব শীত করছে? আর একটা কম্বল এনে দেবো আপনাকে, শুনছেন? জঙ্কুকের গায়ে মৃদু ধাক্কা দিতেই সে আরো নড়ে উঠলো, তেকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরলো। অস্পষ্ট স্বরে বলে, ফুল। তে দুনিয়া যেন থমকে যায়, বুকের মাঝে ধুকপুক করতে থাকা যন্ত্রটা বোধ হয় বিট করা বন্ধ করে দিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখের কোটর আপনি আপনি ভরে গেল জলে। ফুল ডাকটা কতদিন পর শুনলো জঙ্কুকের মুখ থেকে। 3 মাস নাকি 3 বছর? তের কাছে তো 3 মাসকে 300 বছরের মতো মনে হচ্ছে। 3 মাস ধরে জঙ্কুক থেকে ফুল বলে ডাকে না, শুধু একটা ভুলের কারণে। ভালোবাসা প্রকাশ করার পর থেকে জঙ্কুক তাকে আর ওই নামে ডাকে না। আজ দুইবার ডেকেছে। তে জানে তে রিক্সা থেকে পড়ে যাওয়ার পর জঙ্কুক ফুল বলে ডেকেছিল ওকে, কিন্তু তখন খুব একটা শুনতে পায়নি। এখন কতটা স্পষ্ট শোনালো ডাকটা। লোভী মনটা আরো একবার শুনতে চাইলো নামটা। ছড়িয়ে রাখা হাত দুটো আবারও জঙ্কুককে জড়িয়ে ধরলো, নিজের সাথে তাকে মিশিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে, আরো একবার ডাকুন নাই নামে, ডাকেন না। আমার যে খুব ইচ্ছে করছে আপনার মুখ থেকে নাম শুনতে। কেন তো কখনো ডাকবেন না, এই অবস্থায় একবার ডাকুন না। এর আকুতি জঙ্কুক আদৌ শুনলো কিনা জানা নেই, কারণ জঙ্কুকের কোনো প্রতিক্রিয়া দেখা পেল না। জঙ্কুক তাকে ভুলে ডেকে ফেলেছে আর ডাকবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে জঙ্কুক তাকে ডেকে ওঠে। তের গলায় মুখ গুজেই বলে, তাও একদম অস্পষ্টে, ফুল, কেন করিস এসব? কেন ভালোবাসিস আমাকে? কষ্ট পাবি যে। ঝড় ছড়িয়ে কান্না করে দেয়, দুপাশ দিয়ে অশ্রু ঝর্ণায় গড়িয়ে পড়ে। সমস্ত শক্তি দিয়ে জঙ্কুককে নিজের সাথে আরো ভালো করে চেপে ধরে কান্না করতে লাগে। আপনি তাহলে ছেলে বুঝে আমাকে কষ্ট দেন কেন? কাউকে ভালোবাসাটা কি অপরাধ? আমি তাহলে অপরাধ করলাম আপনাকে ভালোবেসে? আপনি কেন ভালোবাসেন না আমাকে? আমি কি এতটাই খারাপ? আপনার প্রশ্ন, আমি আপনাকে কেন ভালোবাসলাম, কিন্তু আমি তো নিজেও জানি না আমি কেন বাসলাম আপনাকে ভালো। জবাব নেই আমার কাছে। যদি জানতাম আপনাকে ভালোবাসা এত কষ্ট হবে, তাহলে কি ভালোবাসতাম? ছেড়ে দিতাম তো, কখনো ভালোবাসার মতো পাপই করতাম না। একা একাই কথা বলে যাচ্ছে অনেকক্ষণ, জঙ্কুকের কোনো হেলদোল নেই। বেহুশ প্রেমিকের কাছেই জানালো হাজার অভিযোগ অভিমান, একটু শুনতে চাইলো তার ভিতরে ঠিক কতটা কষ্ট লুকিয়ে। বাইরে থেকে তাকে যতটা কঠোর মনে হয়, সে আসলে তার থেকেও বেশি নরম। ভেতরটা প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হয়, তবুও এই ক্ষত খুব সহজে প্রকাশ করে না সে। আজ উগলে দিল সকল অভিযোগ, সকল দুঃখ, কিন্তু যার কাছে অভিযোগ করলো সে কি আদৌ শুনলো তার সেই হৃদয় বিদারক শব্দগুলো? বেলা অনেকটাই হয়ে গেছে, জানালার পর্দাগুলো লাগানো, তবুও ভিতরে ভালোই আলোকিত হয়ে আছে। যখন ঘুমের মধ্যে একটু নড়ে ওঠে, শরীরের তাপমাত্রা একই রকমই রয়েছে, হয়তো একটু কমেছে।
নিজের পিঠের উপর ভার ভার লাগছে, মনে হচ্ছে কেউ তাকে চেপে ধরে আছে। বিছানায় নরম বিছানা নয়, নরম বা অনেক গরম কিছুর উপর শুয়ে আছে মনে হচ্ছে। সেখান থেকে খুব সুন্দর স্মেল আসছে, নাকে এসে লাগছে চেনা গন্ধটা। ঘুমের মাঝে এত কিছু অনুভব হওয়ার ঘুমটা টিকলো না, মূলত ঘুমটা হালকা হওয়াতেই এত কিছু অনুভব হচ্ছিল। সে আস্তে করে গরম চোখ দুটো খুললো, বুঝতে পারলো না কিসের উপর শুয়ে আছে। নিচে যে কিছু একটা জড়িয়ে আছে সেটাও বুঝলো। নিচ থেকে হাত সরিয়ে বিছানায় রেখে ভর দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। কিছু একটা তাকে আটকে রেখেছে। চোখ বিরক্ত হলো, একে জ্বর কমেনি, তার উপর ভালো মতো মাথাটা ব্যথা হচ্ছে। তার মধ্যে কোথায় কিসের সাথে আটকে আছে কিছুই বুঝতে পারছে না। চোখ মুখ কুচকে বিরক্তিতে মাথাটা উপরে তুললো, চোখ গিয়ে পড়লো তের ঘুমন্ত নিষ্পাপ মুখে। বিরক্ত মাখা চোখ দুটো ভর করলো বিস্ময়। কুচকে থাকা ভুরু দুটো সোজা হয়ে গেল, মুখে আওড়ালো, তে। দেখবে ঘুরে ঘুমাচ্ছে, ফর্সা নাকের ডগাটা লাল হয়ে আছে, বুঝে থাকা চোখ দুটো পুতুলের ন্যায় নিখুঁত। সরু গোলাপি ঠোঁট দুটো মসৃণ হয়ে আছে। এত সুন্দর চেহারা মেয়েটা চম্পককে ভালোবাসে, অথচ সে কখনোই বুঝতে চায় না তার ভালোবাসার পরিধি। সে দেখে এটা শুধুই ভালো লাগা, সে ভাবে এটা তার মোহ, মায়া বা ভালো লাগা, ভালোবাসা নয়। ভালোবাসা হলেও তার কিছু যায় আসে না। জঙ্কুক নিজেকে তের মাঝে মিশে থাকতে দেখে দ্রুত সরে আসতে চায় তার উপর থেকে। তের ঘুম এখনো ভাঙিনি, জঙ্কুক খাটে বসে রইল, মাথাটা ভার হয়ে আছে। শরীরের তাপমাত্রা যেমন আছে তেমনই। নিজেকে একবার ভালো করে দেখে নিল, গায়ের জামা কাপড় ঠিকঠাক আছে কিনা দেখলো, আবার তের দিকে দেখলো। তের গায়ের জামাটাও ঠিকঠাকই আছে, দেখে একটু স্বস্তি অনুভব করলো। কারণ জঙ্কুক জ্বরে থাকলে তার হুঁশ থাকে না, সে কোথায় কি করে সে নিজেও জানে না। দুজনে এত কাছাকাছি এভাবে ধরেছিল, যদি কিছু একটা হয়ে যায় সে ভয়ে তাতষ্ট ছিল সে। কিন্তু দুজনকে ঠিক দেখে একটু স্বস্তি পেল। তের দিকে আবারও তাকাতে দেখলো তার ঘাড় বেঁকে আছে, হাত দুটো বেকায়দায় পড়ে আছে। এভাবে শুয়ে থাকলে ঘাড়ে বা হাতে ব্যথা লাগবে যে কোনো সময়। জঙ্কুক এগিয়ে গেল, তের মুখের উপর ঝুঁকে পড়লো, পূর্ণ দৃষ্টিতে মুখ পানে চেয়ে দেখলো। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু জলের দাগ বসে গেছে, চোখের পানি শুকিয়ে লেপ্টে আছে মুখে। জঙ্কুকের চোখ সেদিকে আটকে রইল কিছুক্ষণ, হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে মন চাইলো সেখানটাই। এক হাত উঠিয়ে আলতোভাবে ছুঁয়ে দিল সেখানে। এতটুকু ছুঁতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এ কেমন অনুভূতি, বুকের ভিতর হঠাৎ এমন কেন হচ্ছে? হাতটা সরিয়ে আনলো সেখান থেকে, মাথাটা বেঁকে আছে দেখেও ভালো লাগছে না, সোজা করে দিতে মন চাচ্ছে বারবার। যাকে চোখের সামনে দেখতে ইচ্ছে করে না তাকে কিনে এতবার ছুঁতে ইচ্ছে করছে। তের হাত দুটো উঠিয়ে পেটের উপর রেখে দিল, মুখটাকে দু হাতে আঁচলায় চেপে ধরলো, সোজা করে শুইয়ে দিল। ঠিক তখনই তে পিট পিট করে চোখ খুলল। এমন সময় যে তে চোখ খুলবে তা মোটেও আশা করেনি সে। দুজনে মুখোমুখি হয়ে যায়, জঙ্কুক তের ঠিক মুখের উপরে। জঙ্কুক যেন তার উপর থেকে সরে যাওয়া ভুলে গেল। তে জঙ্কুকের চোখে চোখ রেখে কাতর কণ্ঠে বলে, এত কাছে কেন আপনি? তের কথা শুনে হুট করে সরে গেল, উপর থেকে সোজা হয়ে বসে। ভুল ভাবছিস তুই, তোকে ঠিক করে শুইয়ে দেওয়ার ইচ্ছে নেই আমার। আমি তো আপনাকে এমন কিছু বললামই না। অপ্রস্তুতিতে সে নিজেই আবোল তাবোল বকে যাচ্ছে, তবুও নিজের অপ্রস্তুত ভাবটাকে প্রকাশ করলো না। তো কি বলছিস? তে উঠে বসে। কিছু না, বাদ দিন। আপনার জ্বর কমেছে? তে এগিয়ে গিয়ে চৌকুকের কপালে হাত রাখলো, তাপমাত্রা দেখে হাতটা সরিয়ে আনলো। ইস, এখনো তো সেই একই অবস্থা। ওষুধ তো কাজ করলো না দেখছি। আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করছি। আপনি শুয়ে থাকুন, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, বেলা হয়ে গেছে। সে এক প্রকার এড়িয়ে যাওয়ার মতো চটজলদি উঠে চলে গেল রুম থেকে। জঙ্কুক দু হাতে মাথা চেপে রইল। কি যে হচ্ছে নিজের সাথে নিজেই বুঝতে পারছে না, ভালো লাগছে না কিছুই। সকাল গড়িয়ে বিকেল হয়েছে, আজ সারা দিনে মেঘে ছিটা ফোঁটা দেখা যায়নি আকাশে। মেঘমুক্ত রোদুজ্জ্বল আকাশ। বিকেলের দিকে এখন সূর্যের তেজ কিছুটা কমে এসেছে। কালকের বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদিনে রোদুজ্জ্বলে শুকিয়ে গেছে প্রায়। ইউনোরা দুপুরের পর দিয়ে এসেছে জঙ্কুকের বাসায় রুগী দেখতে। জঙ্কুক বালিশে হেলান দিয়ে বসে আছে, গায়ে কাঁথা জড়ানো। তার এপাশ ওপাশে সামনে খাটে বা চেয়ারে বসে আছে বন্ধুরা। জঙ্কুক পরপর হাঁচি দিচ্ছে, নাক লাল হয়ে গেছে মুছতে মুছতে। ডাক্তার এসে চেক করে গেছে সকালে। জ্বর জ্বর মেপে ওষুধ দিয়ে গেছে, এখন তাপমাত্রা আগের থেকে একটু কম। সকালের দিকে আর একটু অসুস্থ হয়ে যাওয়ায় দিয়ে মাথায় জলপট্টি দিয়ে গিয়েছে। দুপুরের দিকে জঙ্কুক নিজে থেকেই শাওয়ার নিয়েছে, এখন একটু আরাম বোধ করছে। জঙ্কুক বারবার হাঁচি দিচ্ছে বলে রোহন বলে ওঠে, ভাই, তুই এমন তাগড়া পুরুষ মানুষ, তো জ্বর হলে এমন মেয়ে মানুষ হয়ে যাস কেন বলতো?
এটা হচ্ছে জন্মগত রোগ। ও রোগীর জন্য আমাদের ভাবি আছে তো, মেয়েদের মতো হয়ে গেলে আবার পুরুষ করে তুলবে। জঙ্কুক নাক কুচকে বলে, ওর জন্য তো হলো এইগুলো। অন্য অ্যাক্সিডেন্ট হবে না, আমি যাব। যাই বলো, আমাদের হিরো ভালোবাসা কিন্তু বিরল। বেচারা জানে ভিজলে সে আধমরা হয়ে যাবে, তবুও আমাদের ভাবিকে হিরোর মতো করে উদ্ধার করতে গিয়েছিল। মিনহর টিটকিরি মূলত এক কথা সকলে হেসে উঠল তখনই ঘরে ঢুকেতে। মিনহর কথা সেও শুনল কিন্তু আমলে নিল না, কারণ সে জানে জঙ্কুকের মনে তার জন্য কোনো কিচ্ছুই নেই। তেই ঘরে ঢুকে সবার উদ্দেশ্যে বলে, আপনারা নিচে আসুন, নিচে আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করেছি। আরে ভাবি, তুমি এখানে না বসে আমাদের জন্য চা বানাতে গেলে কেন? আমরা এখন কিছু খাবো না। বেশি কিছু না তো, শুধু চাই তো। আচ্ছা, আমি এখানে নিয়ে আসছি তাহলে। ইউনো আটকে দিল তেকে, বসা থেকে উঠে এগিয়ে গেল। তোমার তো পায়ে ব্যথা, এভাবে হেঁটে হেঁটে বেড়াচ্ছ কেন? পায়ের সমস্যা হতে পারে। আচ্ছা দাঁড়াও, পাটা দেখি তো কতটা কেটেছে। ইউনোকে তের কাছে দেখে জঙ্কুকের কি হলো কে জানে, সে গম্ভীর গলায় ডাকলো, তে। তে চমকে তাকালো জঙ্কুকের দিকে, সাথে বাকি সবাইও। তে সন্ধিহান গলায় বলে, হ্যাঁ বলুন, কিছু লাগবে আপনার? জঙ্কুক একই স্বরে বলে, এদিকাই। তে ইউনোকে ফেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেল জঙ্কুকের দিকে। বলুন, কিছু লাগবে? জঙ্কুক কি বলবে, কেন ডাকলো তেকে? নিজের কাছেও কোনো জবাব নেই। কি হচ্ছে এসব? জ্বরে কি একেবারে পাগল হয়ে গেল নাকি? কিছু তো একটা বাহানা দিতেই হয়। এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলে, পানি দে। ঠিক আছে, তের ভুরু কুচকে গেল। পানি চাওয়ার জন্য এভাবে ডাকলো। যাই হোক, সে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে দিল তার দিকে। জঙ্কুক পানি পান করতে করতে ভাবলো, শুধু শুধু কেন ডাকলো তেকে? ইউনোর সাথে দেখি তার তো এমন কিছু করবার কথা নয়। ও আগে থেকে জানে ইউনোর ফিলিং সম্পর্কে, জানে বলেই কি এমন লাগছে? এতটা অস্বস্তি আগে কখনো হয়নি, তবে এখন কেন হচ্ছে? প্রশ্ন হাজারটা, তবে উত্তর উত্তর খুঁজতে গেলে একটা উত্তর পাওয়া যাচ্ছে না। তে জঙ্গলের কাছ থেকে গ্লাসটা নিয়ে নিল। আমি আপনাদের জন্য উপরে চা পাঠিয়ে দিচ্ছি। ইউনোর সাথে সাথে বলে উঠল, তুমি একা সবগুলো আনতে পারবে না, আমি যাচ্ছি। সমস্যা নেই, নিচে রুবি খালা আছে। তবুও চলো, যেটুকু পারি সাহায্য করে দেবো। তে আর কিছু বলল না, চলে গেল। সাথে সাথে পিছন পিছন গেল ইউনো। তার বাড়াবাড়ি দেখে রাগ হলো রোয়ানের। সে জানে তে জঙ্কুকের বউ, তবু তার সাথে কেন এত কথা বলা? রোয়ান চোখ ঘুরিয়ে তাকালো জঙ্কুকের দিকে। সে শক্ত চোখে দরজার পানে চেয়ে আছে। ধারালো চল স্পষ্ট জানান দিচ্ছে দাঁতের দাঁত চাপার ব্যাপারটা। রুম থেকে বেরিয়ে একটু সামনে এগোতেই ইউনো ডেকে ওঠে। তে তে দাঁড়িয়ে গেল করিডোরে, পিছন ঘুরে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো তার দিকে। তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো, কি হয়েছে? সে এদিক ওদিক তাকালো, কোথাও কারোকে না দেখে বলে, তোমাকে বলেছিলাম না, একটা ভালো আইডিয়া হলে বলবো তোমায়। ও হ্যাঁ বলুন, কিছু পেয়েছেন? প্রশ্নটুকু উৎফুল্লর সাথে করলেও মনটা বিষিয়ে উঠল। কিন্তু আইডিয়া পেলেই বা কি? এই জীবনে ওনাকে পাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছি। এত আগে হাল ছাড়লে কি চলবে? আমার মতে তুমি খুব স্ট্রং, সাহসী মেয়ে। তোমার মতো মেয়েরা সহজে হাল ছাড়ে না। বলছি না তোমার ভালোবাসা পাইয়ে দেবো, তার মানে দেবই। তুমি কি একটু আগে খেয়াল করেছো? কখন? একটু আগে যখন জঙ্কুক পানি চাইলো, তো মনে করতে চাইলো পানি দেওয়ার সময় কি হয়েছে, যেটা খেয়াল করার মতো বিষয়, কিন্তু কিছুই মনে পড়লো না। কি হয়েছিল তখন? কি খেয়াল করার কথা বলছো? তুমি সত্যিই অনেক বোকা। শোনো, আমি বলি, আমি যখন তোমার পায়ের ক্ষতটা দেখতে চাইছিলাম, ঠিক তখনই ও ডেকে উঠলো। আর কেমনভাবে ডাকলো শুনেছো তুমি? তুমি কি বলতে চাইছো একটু ভালো করে বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। জঙ্কুক জেলাস। ও জেলাস ফিল করছে আমাকে তোমার পাশে দেখে। তুমি ভালো করে ওর মুখটা খেয়াল করোনি। ও জেলাস। আর একজন মানুষ আর একজনের প্রতি তখনই জেলাস হয় যখন বিষয়টাতে প্রিয় মানুষকে নিয়ে হয়। তার এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, বিশ্বাস হচ্ছে না জঙ্কুক ওকে নিয়ে জেলাস ফিল করছে। মনে হাজারো প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্ন উগলে দিল ইউনোর কাছে। কিন্তু উনি তোমার উপর জেলাস ফিল কেন করবে? আবার আমার জন্য? আমাকে তো উনি দেখতেই পারেন না, তার উপর তুমি ওনার বন্ধু। আর কথা বললেই বা কি? এখন থেকে বোঝাবে কি করে যে সবাই আর ইউনো এক নয়? ইউনোর অনুভূতি আর সবার অনুভূতি এক নয়। সে অনুভূতি সম্পর্কে তে অবগত না হলেও জঙ্কুক অবগত। থেকে তো সব খুলে বলা যায় না। তোমাকে অত কিছু ভাবতে হবে না। তুমি শুধু ভাবো জঙ্কুক আমাকে তোমার পাশে দেখে জেলাস ফিল করেছে। তাহলে এখন আমাদের করণীয় কি? তে বোকা বেনে গেল ইউনোর কথায়, তবে কথাগুলো বুঝতে পেরেছে। কিন্তু জঙ্কুক যে জেলে সেটা মানতে কষ্ট হচ্ছে। তাই বোকা বোকা কণ্ঠে বলে, কি?
এটুকু বোঝো না, আর তুমি নাকি ভালোবাসো। ভালোবাসা কি এগুলো বুঝলেই হয়? আচ্ছা আমি বুঝিয়ে দিই, আমাদের জঙ্কুককে আরো জেলাস ফিল করাতে হবে। শোনো, এই জেলাসি থেকে আস্তে আস্তে ভিতরে ভালোবাসা তৈরি হবে, বুঝতে পেরেছো? বুঝলাম, কিন্তু জেলাস করবো কি করে? আমি আছি না, টেনশন নিচ্ছ কেন? আমি যা যা বলবো তাই তাই করবে। জঙ্কুকের সামনে আমার সাথে বেশি বেশি কথা বলবে, হেসে হেসে কথা বলবে, তারপর চেক করবে ওর জেলাসি লেভেলটা। যদি এতেও কাজ না হয় তাহলে অন্য কিছু পন্থা বাছাই করব। মানুষটা তীর জন্য কত কি করছে, আজকাল কেউ কারোর জন্য এতটা করে। তে প্রসন্ন স্বরে বলে, তোমাকে ভাই কম ফ্রেন্ড লাগে আমার। ইউনো হাত বাড়িয়ে দেয়। তাহলে বেস্ট ফ্রেন্ড হয়ে যাই আমরা। প্ল্যানের প্রথম ধাপ ফ্রেন্ডশিপ দিয়ে হোক। জঙ্কুক আমাদের বন্ধুত্ব দেখবে আর লুচের মতো ফুলবে। তে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে বলে, তবে তাই হোক। ভাই আর মেস কিছু কথা বলবার আছে। আমার শরীরটা খুব খারাপ, আমার নাক বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে গরমের মধ্যে আমার সর্দি চলে এসছে। যাই হোক, এই স্টোরিটার সম্পর্কে অনেকে আমাকে অনেক কোয়েশ্চেন করেছে যে স্যাড এন্ডিং হবে নাকি হ্যাপি এন্ডিং হবে, বা এরপরে কি হবে। আমার কিছুই জানা নেই স্টোরিটার বিষয়ে। সত্যি বলতে আমি স্টোরিটা পড়িনি একবারও। আমি একেবারে ডাবিং করতে শুরু করে দিয়েছি। আমি জানি না শেষে কি হবে। হয়তো বা ওদের মিল হবে, হয়তো বা না, হয়তো বা ও ছেড়ে চলে যাবে,